দর্শক, মাঝখানে একদিন পরেই জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রফেসর ইউনূস তিনি যাচ্ছেন নিউ ইয়র্কে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে নতুন জাতীয় সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে ভারতের হয়ে বাংলাদেশে ঢুকেছে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট। এই অবস্থায় পরবর্তী সরকার নিয়ে দুশ্চিন্তায় ভারত। এর মধ্যে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ, কেননা স্বৈরাচার তকমা পেয়ে 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পলাতক দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অবস্থায় বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই যেন দুশ্চিন্তায় ভারত। এমনকি তাদের এক আলোচনা সভায়ও উঠে এসেছে বাংলাদেশের নির্বাচন ইস্যু, যেখানে জামায়াত নিয়ে বিভিন্ন সুর শোনা যায় তাদের কণ্ঠে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসকে হঠাতে ভারতীয় এজেন্টের চক্রান্ত ফাঁস, বাংলাদেশ ইস্যু নিয়ে মোদির জরুরি বৈঠক এবং নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নতুন ফন্দি নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে নতুন জাতীয় সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে ভারতের হয়ে বাংলাদেশে ঢুকেছে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট। দেশে ঢুকেই প্রথমে ছিলেন হোটেল সোনারগাঁওয়ে, পরে ওঠেন গুলশানের একটি প্ল্যানে। এরই মধ্যে সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করছেন। শুধু তাই নয়, বাংলাদেশে একটি রাজনৈতিক দলও চলছে ওই বিদেশি গোয়েন্দা এজেন্টদের টাকায়। দলটি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের যন্ত্রপাতি। রাজধানীর মন্ত্রীপাড়া মিন্টু রোড থেকে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা রহস্যময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর গ্রেপ্তারের পরেই সামনে এসেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য। গ্রেপ্তার ওই মার্কিন নাগরিক পুলিশের রিমান্ডে স্বীকার করেছেন কিছু বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নে ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টির প্রতিষ্ঠা এবং পরিচালনায় নিয়মিত অর্থ দেন তারা। প্রতি মাসে 3.5 লাখ টাকা যায় এই দলে। প্রথমে 48 ঘন্টার রিমান্ডে এসব চাঞ্চল্যকর তথ্য মেলায় বুধবার দ্বিতীয় দফায় তার আরো 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে মাসে 2 লাখ টাকা বেতনে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাবেক জিএম মোস্তফা আজাদকে পিএস বানিয়েছিলেন ওই মার্কিন নাগরিক। তাকেও গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে বিস্ফোরক সব স্বীকারোক্তি পেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে যুক্ত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন 2 জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন গ্রেপ্তার মার্কিন নাগরিক এনায়েতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে। আরো বিস্ফোরক তথ্য, একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে তার সাথে চুক্তি হয়েছিল 150 কোটি টাকা। ওই মার্কিন নাগরিক বাংলাদেশে তখন বৈঠক করে সেসব তথ্য পাঠাতেন বিদেশি সংস্থায়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে 2টি আইফোন জব্দ করা হয়, যা অ্যানালাইসিসে দেখা গেছে তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতেই বাংলাদেশে এসেছেন। ভারতকে নতুন সরকার গঠন করে দেওয়ার প্রচেষ্টায় ছিলেন তিনি। সম্প্রতি ঢাকার মন্ত্রীপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এনায়েত করিম চৌধুরীকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। নাটকীয়ভাবে শুরু হওয়া এই কাহিনী এখন কেবল এক ব্যক্তিকে ঘিরে নয়, বরং জড়িয়ে পড়েছে দেশের রাজনীতি, সরকারি শীর্ষ আমলা আর বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের অদৃশ্য জটিল খেলায়। প্রশ্ন উঠছে, ভারতের হয়ে ডক্টর ইউনূসকে হটানোর মিশনে দেশে ঢোকা বিদেশি এজেন্ট কি শুধু একজনই, নাকি গোপনে এনায়েতের মতো আরো অনেক এজেন্ট ভারতের হয়ে নীরবে কাজ চালিয়ে যাচ্ছে, যারা ধরাছোঁয়ার বাইরে থেকে রাষ্ট্রের স্পর্শকাতর সব তথ্য পাচার করছে বিদেশে। আর বিদেশি এজেন্টের টাকায় ইলিয়াস কাঞ্চনের রাজনীতি কতটা অস্থির করবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। গত এপ্রিলে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলটির দলীয় স্লোগান ছিল বর্বমোড়া ইনসাফের দেশ। তবে ইলিয়াস কাঞ্চন বর্তমানে দেশের বাইরে থাকায় বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের সম্পৃক্ততার বিষয়ে তাকে এখনো জিজ্ঞাসাবাদ করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে ভারতের পরম বন্ধু আওয়ামী লীগ সরকার। এছাড়া বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এখন কার্যক্রম নিষিদ্ধ রয়েছে দলটি। এর মধ্যে ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই। এ অবস্থায় পরবর্তী সরকার নিয়ে দুশ্চিন্তায় ভারত। এর মধ্যে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সেখানে উঠে আসে বাংলাদেশের নির্বাচন থেকে কি প্রত্যাশা থাকবে ভারতের। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা জানায়, বস্তুত গত 1 বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলছে তারা চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচন হোক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক। তবে ইতিমধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ যে তাদের নৌকা প্রতীকে লড়তে পারবে এমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছে না নয়াদিল্লি।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার। সেখানে ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও প্রসার ভারতী বোর্ডের প্রাক্তন সিইও জোহর সরকার মনে করেন, এই মুহূর্তে কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কি ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে, কারণ শেখ হাসিনার পতনের পর অনেকটা বিস্মিত হয়ে গেছে ভারত সরকার। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে যদি ভারত বিরোধী কোনো সরকার আসে তা নিয়ে তারা দ্বিধান্বিত। সব প্রতিবেশী দেশের সঙ্গেই সহযোগিতা স্পিরিট নিয়ে কাজ করতে চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সামনে নিজেদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার কথাও তুলে ধরেন তার বক্তব্যে। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গে ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন, পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের সিদ্ধান্তই মেনে নেবে ভারত। আর এতদিন ধরে অন্তর্বর্তী সরকার যে আলোচনাগুলো করছে ওটাও পর্যালোচনা করা দরকার। সব রাজনৈতিক দলগুলোর মতামত অনুযায়ী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত মেনে নেবে দিল্লি। দর্শক, মাঝখানে একদিন পরেই জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রফেসর ইউনূস তিনি যাচ্ছেন নিউ ইয়র্কে, এবং তার সঙ্গে রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছে। 3 রাজনৈতিক দল থেকে 4 জন যাচ্ছেন, সেই খবর আমরা আরো একদিন আগে জেনেছি। এরকম পরিস্থিতিতে নতুন করে যে শঙ্কাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে, যে শঙ্কাটা সরকারের মধ্যেও আলোচিত হয়েছে এবং সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে মন্তব্যও করেছেন, সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং ইংল্যান্ডে উপদেষ্টা মাহফুজ আলমের আক্রান্ত হওয়া এবং প্রধান উপদেষ্টার সফর সময়ে যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে নাজেহাল করা, এই ঘটনাগুলো যেটা ঘটেছে সেটা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে যে জাতিসংঘ অধিবেশনে যাওয়ার সময় তার সামনেও এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয় কিনা, আওয়ামী লীগের বিদ্রোহের কবলে পড়তে পারেন কিনা প্রফেসর ইউনূস এবং তার দল, সেই আলোচনা শুরু হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তার বাস্তবতা স্বীকারও করে নিয়েছেন এবং তার বাস্তবতা স্বীকার করে নিয়ে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করলেন। তাহলে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের এলাকায় কিংবা সামনে সত্যি কি আওয়ামী প্রতিরোধের মুখে পড়তে চলেছেন প্রফেসর ইউনূস এবং তার সফর সঙ্গীরা? যদি সেটাই হয় তাহলে কি বার্তা যাবে জাতিসংঘে, কোন পরিস্থিতিতে পড়তে হবে তাকে, সেটা দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে, আওয়ামী লীগের জন্য কতটা লাভজনক হবে, সেগুলো বোঝার চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মন্তব্যকে কেন্দ্র করে গণমাধ্যম যেটা বলছে সেই আলোচনা থাকবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রফেসর ইউনূস যাচ্ছেন, সঙ্গে বিএনপি, জামাত এবং এনসিপি থেকে 4 জন যাচ্ছেন। 26 তারিখে জাতিসংঘ অধিবেশনে তিনি ভাষণ দেবেন, 21 তারিখে রওনা দিচ্ছেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে, এরকম তথ্য আমরা জানি। সেই অধিবেশনে যোগ দেওয়ার সময় আওয়ামী লীগের বিদ্রোহের কিংবা আওয়ামী লীগের যে মিছিল, শোডাউন, এগুলোর মানে বিক্ষোভের প্রতিরোধের মুখে পড়বেন কিনা প্রফেসর ইউনূস, সেটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি স্বীকারও করে নিয়েছেন, বলেছেন যে এটা আসলে আমাদের পক্ষে ঠেকানো সম্ভব নয়, ঠেকানোর উপায় নেই। কি বলছেন তিনি? বাংলা ট্রিবিউন তাকে নিয়ে যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, বিক্ষোভ ঠেকানোর উপায় কারো নেই। পররাষ্ট্র উপদেষ্টা তিনি এই মন্তব্যের মাধ্যমে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করা হয়। তাহলে আমেরিকাতে কি হতে চলেছে, এটা একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগ কি একটা বড় প্রস্তুতি নিচ্ছে আমেরিকাতে জাতিসংঘ অধিবেশনের যোগ দেওয়ার যে প্রক্রিয়া প্রফেসর ইউনূস এবং তার প্রতিনিধি দলের, সেটা কি প্রতিরোধের মুখে পড়বে? এবং প্রতিরোধের মুখে যদি পড়ে তাহলে জাতিসংঘে কি আমাদের সম্পর্কে, আমাদের সরকার সম্পর্কে একটা ব্যাড মেসেজ যাবে? কি বলছেন তৌহিদ হোসেন? বলেছেন তিনি, বিক্ষোভ হবে এটা আমরা কিন্তু ধরে নিচ্ছি, অর্থাৎ আওয়ামী লীগ যে বিক্ষোভ করবে, প্রতিরোধ করার চেষ্টা করবে, এটা তিনি ধরে নিচ্ছেন, মেনে নিচ্ছেন। কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, তাদেরও নেই। আমাদের নেই ঠিক আছে, যে আমরা ঠেকাতে পারবো না, কিন্তু তাদের নেই কেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। সম্প্রতি বিদেশে উপদেষ্টাদের প্রতি বিক্ষোভ প্রদর্শনের মতো ঘটনা জাতিসংঘের সামনে হলে করণীয় কি জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এটা বলেছেন যে এটা ঠেকানোর উপায় নেই। বলেছেন, সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছিল সেটার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর এসেছে। তিনি বলছেন যে ঘটনাটা পুরোপুরি সত্য নয়, যে গাড়িতে ডিম মারা হয়েছে সেই গাড়িতে উপদেষ্টা মাহফুজ ছিলেন না,
অন্য গাড়িতে তিনি ছিলেন, এই কথাগুলো তিনি বলেছেন এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া, স্লোগান দেওয়া, রাস্তায় মিছিল করা, প্রতিবাদ করার, রাস্তা আটকানোর কোনো মানে এগুলো ঠেকানোর কোনো উপায় আমাদের কেন কারোরই নেই। সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য, অর্থাৎ তাদের দেশের নিয়ম হচ্ছে তারা তাদের জনগণ স্বাধীন এই ধরনের প্রতিবাদ, বিক্ষোভ, প্রতিরোধ এগুলো তারা করতে পারে। তার মানে কি তাহলে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে তাহলে কি আমার দেশে সেটা বৈধ নয়? আমার দেশের সেই গণতান্ত্রিক অধিকার নেই যেটা আমেরিকা কিংবা ইংল্যান্ডে রয়েছে? প্রাসঙ্গিকভাবে সেই প্রশ্নটা কিন্তু আসে। আমার দেশে দেখি, আমরা তো প্রতিনিয়তই দেখি যে রাজনৈতিক সরকার তো বটেই, বর্তমান সরকারও বিভিন্ন প্রতিরোধ, বিক্ষোভ খুবই বাজেভাবে ঠেকানোর চেষ্টা করে এবং সেটা একসময় সহিংসতায় রূপ নেয়। তিনি বলছেন যে সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য, শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে সেই ব্যাপারে তারা সচেতন থাকে। আমি আসলে তেমন আশঙ্কা করছি না, কারণ নিউ ইয়র্ক পুলিশ NYPD এই ব্যাপারে বিস্তর অভিজ্ঞ। আপনারা যারা গেছেন তারা দেখে থাকবেন মোটামুটি 3 হাত দূরে একটা গাড়ি থাকে। আমি আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তার মানে হচ্ছে তৌহিদ হোসেন স্বীকার করেই নিচ্ছেন যে সেখানে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পড়বেন প্রফেসর ইউনূস, সেটাকে থামানোর কোনো উপায় নেই। কিন্তু নিউ ইয়র্ক পুলিশের উপরে তাদের যে আস্থা, সেই আস্থার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে নিউ ইয়র্ক পুলিশ সেটা মোকাবেলা করতে সমর্থ হবে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হবে। নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। কিন্তু মজার ব্যাপার সেটা হচ্ছে যে তৌহিদ হোসেন তো তার মন্তব্য বললেনই, কিন্তু মজার ব্যাপার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস সহ আমাদের যে প্রতিনিধি দল, তাদের নিরাপত্তা নিশ্চিত করাই কি মানে এক ধরনের সফলতা? নিউ ইয়র্ক পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করলো যে মানে তাদেরকে কেউ আক্রমণ করতে পারলো না, তাদের গায়ে কেউ টাচ করতে পারলো না, বিক্ষোভ হলো, প্রতিরোধ হলো, মিছিল হলো, সবই হলো, তাদেরকে শুধু আক্রমণ করতে পারলো না। সেটা তো নিরাপত্তা নিশ্চিত করবেই পুলিশ, সেটা তাদের মানে নাম্বার 1 প্রায়োরিটি। কিন্তু তৌহিদ হোসেন কি এটা ভেবে দেখেছেন যে জাতিসংঘের সামনে এই ধরনের প্রতিরোধ, মিছিল, প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার এবং নানা ধরনের ব্যঙ্গ বিদ্রুপাত্মক স্লোগান, এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে সেটা একটা অসম্মানজনক ব্যাপার? সেই অসম্মানজনক ব্যাপারটা নিয়ে তিনি ভাবছেন না কেন? অসম্মানজনক ব্যাপারটাকে পাশ কাটিয়ে তিনি শুধু নিরাপত্তার ইস্যুটাই ভাবছেন কেন? সেখানে তো এই ঘটনা কেউই ঘটাবে না যে আওয়ামী লীগের লোকজন প্রফেসর ইউনূসকে শারীরিকভাবে লাঞ্ছিত করবে কিংবা তার বাহিনীর উপরে আক্রমণ করবে, সেগুলো হয়তো হবে না। কিন্তু এই যে সম্মানহানির ঘটনাটা, সেই সম্মানহানির ঘটনাটাকে লেস ইম্পর্টেন্ট হিসেবে তিনি কেন ভাবছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন সেই সময় মানে আমি যদি প্রশ্ন করতাম কিংবা আমি যদি সেই সাংবাদিকের ভূমিকায় থাকতাম, প্রশ্ন করার ভূমিকায় থাকতাম, তাহলে হয়তো সম্পূরক প্রশ্ন এভাবে করতাম যে সম্মানের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ একটা দেশের প্রধান এবং একটা দেশের প্রধান হিসেবে দেশের নেতৃত্ব দিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগদান করতে গিয়ে সেখানে বিদেশ বিভুঁয়ে যদি বাংলাদেশের নাগরিকদের দ্বারাই প্রতিরোধের মুখে পড়তে হয়, সেটা রাষ্ট্রপ্রধানের জন্য, সরকার প্রধানের জন্য চরম অসম্মানজনক। এবং এই অসম্মানজনক বার্তাটা জাতিসংঘে যাবে, সেই ব্যাপারে সরকার কতটা সচেতন সেটা একটা বড় বিষয়। যদিও সেই সচেতন থেকে আদতে কোনো উপায় নেই, কারণ তৌহিদ হোসেন বলেই দিয়েছেন যে তিনি চাইলেও এই বিক্ষোভ কিংবা সমাবেশ, প্রতিরোধ এগুলো ঠেকাতে পারবেন না। তাহলে দর্শক, জাতিসংঘ অধিবেশনে যখন যোগ দিতে যাচ্ছেন আমাদের সরকার প্রধান এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তখন কি সত্যি বাজে পরিস্থিতি তৈরি হবে, নাকি জাতিসংঘের মতো ব্যাপারটাকে চিন্তায় নিয়ে আওয়ামী লীগ সেরকম পরিস্থিতি তৈরি নাও করতে পারে? আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এদিকে জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও দেশটির CPN UML চেয়ারম্যান KP শর্মা ওলিকে টানা 10 দিন পর আবারও জনসম্মুখে দেখা গিয়েছে। 8 ও 9 সেপ্টেম্বরে জেন জেড বিক্ষোভের পর তিনি প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন বালুওতার ত্যাগ করে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিবপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বলেই জানা যায়। বৃহস্পতিবার তিনি ভক্তপুরের গুন্ডু এলাকায় পৌঁছান। UML দলের মহাসচিব প্রদীপ গেওয়ালি খবর হাবকে জানান, অস্থায়ীভাবে গন্ডুতে অলির থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, চেয়ারম্যান গন্ডুতে পৌঁছেছেন এবং তার থাকার ব্যবস্থা করা হয়েছে। এ সময় UML নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তার বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে UML পলিট ব্যুরো সদস্য মহেশ বসনেতের বাড়ির কাছাকাছি। অলি গন্ডু থেকে সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রম চালাবেন বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার চেলাস্থ
কেন্দ্রীয় কার্যালয় সংবিধান দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা বললেও তিনি সেখানে যাননি। এর আগে মহেশ বসনেত ঘোষণা দিয়েছিলেন অলি কাঠমান্ডুতে ফিরলে তাকে লক্ষাধিক কর্মী স্বাগত জানাবেন। প্রসঙ্গত, জেএনজি বিক্ষোভ চলাকালে অলির তেরাথোমের পৈতৃক ভিটা, ঝাপার দামাকের বাসভবন এবং ভক্তপুরের বলকটের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে বর্তমানে গন্ডু এলাকায় স্থায়ীভাবে রাখা হয়েছে।